ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, পালি বিধানসভার কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা চৌধুরী এবং আমার সামনে যারা বসে আছেন শীর্ষ নেতৃত্ব, কংগ্রেস কর্মী, কংগ্রেস দরদি, তাদের সবাইকে প্রণাম। এবং আমার মাইকের আওয়াজ যত অবধি পৌঁছচ্ছে সেই সমস্ত জায়গায় এই পালি বিধানসভার গণতন্ত্রপ্রেমী মানুষকে প্রণাম। মোটামুটি ইলেকশনের যে প্রচার, ভোটের যে প্রচার, তা প্রায় শেষের দিকে এবং আমরা সকলেই আমাদের নিজেদের কথা বলে নিয়েছি এবং আপনাদেরও মোটামুটি শুনতে শুনতে আপনারা বোধহয় মানে একঘেয়ে হয়ে গেছে, কারণ আমরা সকলেই নিজের কথা বলেছি, আমরা আমাদের দলের কথা বলেছি, সবাই ভোট চেয়েছি এবং যেহেতু প্রায় শেষের দিকে মানে আর কয়েক ঘন্টা হাতে বাকি আছে, তাই নতুন করে বলার মতো কিছু নেই। আমি খালি কয়েকটা কথা একটু আপনাদেরকে বলতে চাই। উত্তরবঙ্গে প্রথম ফেজের ভোট হয়ে গেছে। প্রথম ফেজের ভোটের আগে বারবার আমরা এই কথা শুনছিলাম যে এই ভোটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভোট, খুব গুরুত্বপূর্ণ একটা ভোট। প্রথম ফেজের আগে থেকেই আমরা এই কথাটা বারবার শুনছিলাম যে খুব ইম্পর্ট্যান্ট ভোট। একদল বলছিল যে এইবার ভোট না দিতে দিলে বা এইবারে যদি আমরা ক্ষমতায় না আসি তাহলে আপনাদেরকে থাকতে দেবে না। আর অন্য দল বলছিল বারবার যে এইবারে যদি আমরা ভোটে না জিততে পারি তাহলে দেখবেন ওরা সব এসে নিয়ে চলে যাবে, আপনাদের আর কিছু থাকবে না। ভোটের আগে অবধি যা হয় আর কি, সকলেই বলছিল যে কংগ্রেস অপ্রাসঙ্গিক, কংগ্রেসকে ভোট দিয়ে কী লাভ। ভোটের আগে এই কথা শোনা যাচ্ছিল যে আপনারা অমুক দলটাকে ভোট দেবেন না, অমুক দলের যত ভোট আছে সব আমাদের দিন, কারণ ভোট কাটাকাটির ফলে অন্য দল জিতে যাচ্ছে। এরকম কথা আমরা প্রায় শুনছিলাম ভোটের আগে অবধি। ভোটের আগে অবধি আমরা এটাও শুনছিলাম যে আমরা জিতছি, মানে সকলেই বলছিল, একদল বলছিল আমরা জিতছি, তৃণমূল বলছিল আমরা জিতছি, বিজেপিও বলছিল আমরা জিতছি। ভোটের পরে একটা মজার ঘটনা ঘটেছে। ভোটের পরে আমি দেখছিলাম তৃণমূলের একজন প্রার্থী, তিনি ভোটে প্রথম ফেজ হয়ে যাওয়ার পর তিনি দেখছিলাম মাইকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখী মুখ করে বলছে আমি হারছি, আমি হারছি, আমার পাশের কেন্দ্র হারছে, ওদিকের কেন্দ্র হারছে, সব হেরে যাচ্ছে। আর ভোটের পরে আমি এখানে রয়েছে উত্তরবঙ্গের এবং আমাদের ছাত্র পরিষদের সহসভাপতি শিবার সাথে আমার কথা হচ্ছিল। আমি শিবাকে জিজ্ঞেস করছিলাম যে শিবা, ভোট তো হলো, কি অবস্থা? বলছে দাদা কংগ্রেস আমাদের উত্তরবঙ্গের কি অবস্থা? বলছে দাদা বিজেপি শুইয়া পড়ছে। বলছে উত্তরবঙ্গের যে অবস্থা তাতে বিজেপির কিছু নেই। মানে এটা একটা অদ্ভুত ভোট। ভোটের আগে অবধি আমরা জানতাম যে সকলে বলে আমরা জিতছি, আমরাই আসছি, আমরাই ক্ষমতায় আসছি। এই এক অদ্ভুত ভোট যেখানে প্রথম ফেজ ভোট হয়েছে। প্রথম ফেজ ভোট হওয়ার পরে তৃণমূলের ক্যান্ডিডেট নিজে দাঁড়িয়ে বলছে আমি হারছি, আমার পাশের ক্যান্ডিডেট হারছে। বিজেপি প্রার্থীরা বলছে আমাদের প্রচারের লোক, আমাদের কর্মীরা সব শুয়ে পড়েছে। তাহলে জিতছেটাকে ভালো করে ভেবে দেখুন। ভোটের পর থেকে কংগ্রেসকে হঠাৎ করে মিডিয়া খুব সিরিয়াসলি নিতে শুরু করেছে প্রথম ফেজের পরে। এর কারণটা কি? হঠাৎ কি হলো এইটা যে মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে এই যে বিজেপি তৃণমূলের ন্যারেটিভ, এই যে হিন্দু মুসলিমের ন্যারেটিভ, এই যে মন্দির মসজিদের ন্যারেটিভ, এই ন্যারেটিভ থেকে পশ্চিমবঙ্গ এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে। মিডিয়া হঠাৎ করে গতকাল শহীদ মিনারে রাহুল গান্ধী এসেছিলেন, তার আগে শ্রীরামপুরে আমাদের এই পাশের জেলা শ্রীরামপুরের রাহুল গান্ধী এসেছিলেন, মেটিয়াপুরে রাহুল গান্ধী এসেছিলেন। রাহুল গান্ধীর আসার পরে আমি দেখছি হঠাৎ করে সমস্ত মিডিয়া রাহুল গান্ধীকে লাইভ দেখাচ্ছে যে কংগ্রেসকে আমরা অপ্রাসঙ্গিক, মানে মিডিয়া বারবার বলতে এটা অপ্রাসঙ্গিক, কংগ্রেসকে ভোট দিয়ে কোনো লাভ নেই, অন্য দলকে ভোট দিয়ে কোনো লাভ নেই। মানে যারা বলতো যে আমরা হিন্দু মুসলিমের রাজনীতি করি না, তাদেরকে একটা কটাক্ষের চোখে দেখা হতো। ও আচ্ছা, মানে আপনি হিন্দুদের পার্টি নয়, হিন্দুদের কথা বলেন না, আপনি মুসলিমের পার্টি নয়, মুসলিমদের কথা বলেন না। এটা একটা অদ্ভুত জিনিস ছিল। হঠাৎ করে আমরা প্রথম ফেজের পর থেকে এটা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরী প্রাসঙ্গিক, মুর্শিদাবাদে নাকি কংগ্রেসের উত্থান হয়েছে, উত্তরবঙ্গে নাকি কংগ্রেস ভালো ফল করতে চলেছে এবং ওপিনিয়ন এক্সিট পোলগুলো খুব অদ্ভুতভাবে দেখাতে শুরু করেছে। এক্সিট পোলগুলোতে কংগ্রেস ডবল ডিজিটে কোনোদিন যেত না। কেন যেত না? তার কারণ ডবল ডিজিটে যদি কংগ্রেসকে দেখাতে শুরু করে, মানুষ যদি কংগ্রেসকে ভোট দেয়, মানুষ যদি কংগ্রেসকে সিরিয়াসলি নিয়ে নেয়, তাহলে খুব বিপদ হয়ে যাবে। সেই জন্যে ওপিনিয়ন পোলগুলো সিরিয়াসলি নিত না, এক্সিট পোলগুলো সিরিয়াসলি নিত না। হঠাৎ করে আমি দেখছি এক্সিট পোলগুলোতে কংগ্রেসকে ডবল টিকিট দিচ্ছে,
যে বিজেপি 152টা আসনের মধ্যে 110টা জিতে বসে আছে, কংগ্রেস আমাদের বেলেঘাটার প্রার্থী যিনি মানে জেলখাটা বলেও আবার তিনি মানে পরিচিত, ওনাকে অনেকে বেলেঘাটা অনেকে জেলখাটা বলে, যাই হোক আমি সে জায়গায় যাচ্ছি না, তিনি 150 প্রায় 145 প্লাস হয়ে গিয়েছিল তৃণমূলে। সেই 2024 সালে এরকম জিনিস দেখেছিলাম যে সেকেন্ড ফেজ ইলেকশনের পর বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করে দিয়েছে, তারপরে দেখা গেল পুরো ফেজে বিজেপি ম্যাজিক ফিগার ক্রস হলো না। এবারেও অনেকটা সেরকম হচ্ছে, যত ভোট এগোচ্ছে তত কংগ্রেস প্রাসঙ্গিক হতে শুরু করেছে, কংগ্রেসের নেতা নেত্রীরা প্রাসঙ্গিক হতে শুরু করেছে, বালি বিধানসভা প্রাসঙ্গিক হতে শুরু করেছে, ছাত্রনেত্রী প্রিয়াঙ্কা প্রাসঙ্গিক হতে শুরু করেছে। আমরা বলতে চাই এই প্রাসঙ্গিকতা জনগণের প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা এই সিরিয়াসনেস জনগণ দিচ্ছে, এবং এই সাহস নিয়ে যখন জনগণ রাস্তায় নেমে ভোট করছে, তারা তাদের ভোট দিচ্ছে, তখন কংগ্রেস প্রাসঙ্গিক হচ্ছে। তাই আমরা বলতে চাই, আমরা বেশ কিছুদিন ধরে এই বালিতে প্রচার করছি, প্রিয়াঙ্কা প্রথম দিন থেকে বালিতে পড়ে আছে, প্রতিটা গলি, প্রতিটা মোড়, প্রতিটা রাস্তা, প্রতিটা বাড়িতে প্রিয়াঙ্কা যাচ্ছে, এবং একটাই কথা আমরা বলছি, আমরা জাতীয় কংগ্রেস থেকে একটাই কথা আপনাদেরকে বলতে চাই যে মন্দির, মসজিদ, মাছ, ডিম, মাংস সব প্রাসঙ্গিক, আদতে রাজনীতির মূল ইস্যু হবে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এইগুলো যদি প্রাসঙ্গিক থাকে বাকি সব জিনিস প্রাসঙ্গিক থাকবে। অদ্ভুত একটা ইলেকশন আমরা দেখতে পাচ্ছি, তিনজন বিজেপির নেতা বসে মাছ ভাত খাচ্ছে, খেয়ে বলছে দেখুন মাছ খেলাম। বিজেপি প্রার্থীরা মাছ নিয়ে প্রচার করছে। কৃষক বিল পাশ হলো, কৃষক বিল পাশ হলো, সব কৃষকরা রাস্তায় নেমে গেল। শ্রম কোড নিয়ে আন্দোলন হলো, সেই শ্রম কোড বাতিল হলো। দিনের পর দিন আপনি কোনোদিন কোনো সরকারের আমলে আপনি দেখেছেন এরকম যে একটা সরকার যে বিল করে সেই বিল যাদের জন্য করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়? কৃষকদের ভালোর জন্য বিল করেছে, সব কৃষকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করলো। শিক্ষার্থীদের জন্য বিল বানাচ্ছে, শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করলো। শ্রমিকদের জন্য বিল বানায়, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করলো। অদ্ভুত একটা সরকার চলছে। আর আমাদের রাজ্যে যে চলছে তৃণমূলের সরকার, তারও একই অবস্থা। তিনি সবসময় বিপন্ন, তিনি বিরোধী, তিনি বারবার এই কথা বলেন যে 100 দিনের কাজ কেন্দ্র সরকার দেয়নি, টাকা কেন্দ্র সরকার দেয়নি। আমরা বলছি হ্যাঁ কেন্দ্র সরকার দেয়নি, কেন্দ্র সরকারের থেকে সেই টাকা নিতে হবে, কিন্তু আপনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রাজ্যের, আপনি কেন এই কথা বলছেন না যে 100 দিনের কাজে কেন্দ্র সরকার যে 3টে জেলাকে জরিমানা করেছিল যে তারা হিসেব দিতে পারেনি, সেই জরিমানার টাকা আমাদের ট্যাক্সের টাকা আপনি চুপচাপ কেন্দ্র সরকারকে জমা দিয়েছেন? আপনি সেই কথাটা কেন বলছেন না? আপনি কেন বলছেন না যে দিনের পর দিন এখানে দুর্নীতি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, স্বাস্থ্য চুরি হয়েছে, দিনের পর দিন এই জিনিস হয়েছে? এবারেও অনেকে দাঁড়িয়েছে যারা নাকি বেলে বাইরে আছে। কিছুদিন আগে সুদীপ্ত সেন বেলে বাইরে আছে। আমি অপেক্ষা করছি, আমরা সকলেই অপেক্ষা করছি আবার কবে থেকে ছবি আঁকা শুরু হবে, সেই ছবি আবার কেনা হবে, সেই জিনিস আবার চলবে। আমরা বলছি এই জিনিস কি দিনের পর দিন চলতে পারে রাজ্যে? আপনি বলুন তো, আপনারা একটু ভেবে দেখুন তো, যে দিনের পর দিন এই চলবে যে একটা নোটিফিকেশন বেরোবে, পর দিন কষ্ট করে লেখাপড়া করেছে, সৎভাবে ডিগ্রি অর্জন করেছে, তারা সেই চাকরির লাইনে দাঁড়িয়ে চাকরির ফর্ম তুলবেন, ফিল আপ করে জমা দেবেন, তারপরে পরীক্ষা দেবেন, তারপরে সেই পরীক্ষার সময় দেখা যাবে প্রশ্নপত্র ফাঁস। যদি প্রশ্নপত্র ধরে এই পশ্চিমবঙ্গে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে পশ্চিমবঙ্গে দুখানা দলই আছে, নয় বিজেপি তা না হয় তৃণমূল, আর ভোটের পরে মানুষ আস্তে আস্তে প্রমাণ করছে যে বিজেপি তৃণমূলের বাইরে মানুষের মনে যদি কোনো একটা দল থাকে সেটা একমাত্র জাতীয় কংগ্রেস আছে। তাই আমরা আশাবাদী যে যেভাবে প্রথম ফেজে মানুষ জাতীয় কংগ্রেসকে জয়ী করেছে, তাদের ন্যারেটিভকে এস্টাবলিশ করেছে, আমরা আশাবাদী দ্বিতীয় ফেজেও এই জিনিস হবে। আপনারা সত্যি কথা বলুন তো, যে যখন এই এলাকায় কোনো রকম সমস্যা হয়, আপনি দেখবেন এই এলাকার কংগ্রেস কর্মীরা সবসময় আপনার পাশে আছে। আজকে যদি প্রিয়াঙ্কাকে আপনারা এখান থেকে জেতান, প্রিয়াঙ্কা যদি বিধানসভায় যায়, তাহলে প্রিয়াঙ্কা বিধানসভায় গিয়ে প্রিয়াঙ্কার এই এলাকায় 35টা বাড়ি তৈরি হবে না, যেরকম আমরা দেখেছিলাম 2011 সালের পরে একই এলাকায় 35খানা বাড়ি তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা যদি এখান থেকে যায় জিতে, তাহলে প্রিয়াঙ্কার খাটের তলা থেকে কোটি কোটি টাকা আর কেজি কেজি সোনা উদ্ধার হবে না। কারণ প্রিয়াঙ্কা এই এলাকা থেকে যদি যেতে, তাহলে আপনাদের হয়ে, আপনি হয়ে এই জায়গাটাকে থাকবে বা এই বালি বিধানসভাটাকে চালাবে, আপনাদের কথা বলবে, এখানে আপনি তাদের পাবেন।
আপনাদের সমস্যার কথা বলতে পারবেন। আমাদের এখানে যত শীর্ষ কংগ্রেস নেতৃত্ব আছে সকলে মিলে প্রিয়াঙ্কাকে অভিভাবকের মতো গাইড করবে, বন্ধুর মতো পাশে থাকবে, এবং আমরা বলতে চাইছি একটা পরিবারের মতো আমরা থাকবো। তার জন্যে এলাকার মানুষকে জয়যুক্ত করাটা খুব দরকার এবং কাজের মানুষকে জয়যুক্ত করাটা দরকার। এলাকার মানুষ বললে আবার তো সবসময় হয় না, অনেকে এলাকায় থেকেও থাকে না, আমরা সেরকম মানুষকে চাইছি না। আমরা বলছি এমন মানুষকে জয়যুক্ত করুন যে মানুষ আপনার হয়ে আপনি হয়ে কথাটা বলবেন। আজকে আপনি দিনের পর দিন ভাবুন তো, এই পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, এই পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে, আর বারবার এই কথা বলা হচ্ছে যে যদি বিজেপি নাকি চলে আসে তাহলে নাকি স্কুলগুলোর উন্নতি হবে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, এই মুহূর্তে বিজেপি 15টা রাজ্যের ক্ষমতায় আছে, কোন জায়গায় স্কুল উন্নতি হয়েছে? কোন জায়গায় স্কুল উন্নতি হয়েছে? আপনি বলতে পারবেন কোনো জায়গায় স্কুল উন্নতি হয়েছে? কোনো জায়গায় স্কুল উন্নতি হয়নি। যারা জানে তারা জানে। ইউপি, বিহার আপনি দেখে আসুন স্কুলগুলোর কি অবস্থা। কিছুদিন আগে বিহারেই হয়েছে, পরীক্ষার পুরো প্রশ্নপত্র পুরো সামনে বসে টুকে লিখছে, দেখা গেছে। এরা করবে স্কুলের উন্নতি? এক সময় এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এই মনমোহন সিংয়ের আমলে 100 দিনের কাজ হয়েছিল, সর্বশিক্ষা অভিযানের মতো প্রকল্প কেন্দ্র সরকার থেকে হয়েছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছিল, যেখানে গরিব মানুষের কথা, সাধারণ মানুষের কথা ভাবা হতো। আর আজকে কি ভাবা হচ্ছে? একজন মানুষ তিনি বিভিন্ন রাজ্যে যান, সেখানকার মতো সেজে গুজে বসে থাকেন। আচ্ছা আপনার একটা কথা বলুন তো, এখান থেকে গঙ্গা তো ঢিলছোড়া দূরত্বে, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এই এলাকার মানুষ আমরা গঙ্গার হাওয়া খাই, গঙ্গার পাড়ে বসে। এখন যা ওয়েদার, আপনি একটা কথা ভাবুন তো, আপনাকে যদি আমি বলি একখানা শাল জড়িয়ে রবীন্দ্রনাথের মতো গেট আপ করে দুপুর 12টার সময় দাঁড়িয়ে একটা এত বড় লেন্স নিয়ে এরকম করে ছবি তুলছেন, এইটা কাজ আপনারা পারবেন? কোনোদিন সম্ভব? যেখানে ইলেকশন হয় সেখানকার মতো উনি সেজে নেন, অদ্ভুত একটা বিষয়। কোনো কাজের কথা নেই, কোনো কাজের কথা নেই। আর দু দলের তরফ থেকেই শুধু একটাই কথা বলা হয় যে ওকে ভোট দেবেন না তাহলে বিপদ, আর এ বলে ওকে ভোট দেবেন না তাহলে বিপদ। আরে ভাই এটা তো বলুন যে আপনি নিজে কি করেছেন 10 বছর ধরে? 10 বছর ধরে আপনি কি করেছেন? কোনো খতিয়ান নেই, কোনো খতিয়ান নেই। আর এ শুধু বলে ওকে ভোট দেবেন না, ভোট কাটবে। কংগ্রেসকে ভোট দেবেন না কেন? কংগ্রেসকে কেন ভোট দেবে না? মানুষ কংগ্রেসকে ভোট দিতে চায় তাই আপনাদের সমস্যা? রাহুল গান্ধীকে মানুষ পছন্দ করে তাই আপনাদের সমস্যা? গতকাল তো দেখলাম, গতকাল তো শহীদ মিনারে, মেটিয়া ব্রুজে, শ্রীরামপুরে রাহুল গান্ধী এসেছে এবং আমরা দেখেছি কি উপচে পড়া ভিড় হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত জনসমর্থন বলে দিচ্ছে যে মানুষের মনে আছে রাহুল গান্ধী। মিডিয়াতে যাই থাকুক, টিভি চ্যানেলে যাই থাকুক, মানুষের মনে আছে রাহুল গান্ধী, এবং আমরা জানি মানুষের মনে ধীরে ধীরে আমরা জাতীয় কংগ্রেসীরা জায়গা করে নিতে পারবো, আমরা আশাবাদী। আমরা আপনাকে বলছি তো, আমরা বলছি, আমার যারা এখানে সমবয়সী আছেন, যারা ছোট আছেন, যারা বড় আছেন, আমরা বলছি হতে পারে আমরা অতীতে কোনো ভুল করে থাকবো। যদি সেই ভুল আমরা করে থাকি, আমরা শাস্তি আমাদের বলুন, আমরা মাথা পেতে নেব, আমরা নিজের ভুল প্রায়শ্চিত্ত করে আমরা উন্নততর কংগ্রেস হওয়ার চেষ্টা করব। আমরা প্রতিদিন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমাদের নিজেদের ভুল স্বীকার করার সৎ সাহস আছে, কিন্তু আমরা আর যাই করতে পারিনি। মেট্রো রেল ইন্দিরা গান্ধীর আমলে, তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হয়েছিল, আমরা করতে পারিনি। ইভেন যখন 77-এর পর সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার, সেই সময় 2004-এ ডক্টর মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী, রাজ্যে তখন বামেদের সরকার, সেই সময় রাজ্যে কাজ হয়নি, কেন্দ্র থেকে টাকা আসেনি। এটা কি নতুন? কেন্দ্র রাজ্য একটা ফেডারেল স্ট্রাকচারের মতো কাজ করবে, এটা এই ভারতবর্ষের নতুন জিনিস। কেন ডবল ইঞ্জিন সরকার লাগবে? কেন লাগবে? আর ডবল ইঞ্জিন সরকার যদি না হয় তাহলে কাজ হবে না কেন? বারবার এই কথা বলা হয়। অনুপ্রবেশ কোথায় হচ্ছে? অনুপ্রবেশ সীমান্তে হচ্ছে অনুপ্রবেশ। আচ্ছা সীমান্ত কার আন্ডারে পড়ে? বিএসএফ কার আন্ডারে পড়ে? কই সেখানে তো কোনো সমস্যা নেই। আবার মাঝখানে একটা বিল আনার কথা হচ্ছিল যে সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি ভেতরে ঢুকে পড়ার অপশন থাকবে বিএসএফ এর কাছে। মানে সীমান্ত সামলাতে পারছে না, 50 কিলোমিটার ভেতরে ঢুকে পড়বে কেন? আপনি তো সীমান্তটাই সামলাতে পারছেন। যে কাজটার জন্যে আপনাকে রাখা হয়েছে, যে কাজটার জন্য মানুষ আপনাকে ভরসা করে, যে কাজটা করার জন্য মানুষ আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছে, বিধানসভায় পাঠিয়েছে, সেই কাজটা হচ্ছে না। অন্য একটা কোনো কাজ আমার চাই। কেন? কি দরকার? তাই আমরা বলছি এইসব ভাঁওতা, এইসব ভাঁওতায় আপনারা দয়া করে পা দেবেন না।
আমরা বারবার বলছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রথম ফেজে যা ইলেকশন হয়েছে তাতে বিজেপি এবং তৃণমূল দুজনেই চিন্তায় আছে, দুজনেই চিন্তায় আছে। তার কারণ কংগ্রেস শক্তিশালী হয়েছে, মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে। তাই আমরা বারবার কথা বলতে চাই যে সেকেন্ড ফেজে ইলেকশন হবে 29 তারিখ। আপনারা সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন এবং জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন, জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন। তাহলে এই ন্যারেটিভ ভাঙার একটা জায়গা থাকবে। আমরা তাই বলতে চাইছি, আমরা আপনাকে অনুরোধ করছি যে এই ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান, আপনার পরিবারের পক্ষে দাঁড়ান, পাড়ার স্বাস্থ্যকেন্দ্রের পক্ষে দাঁড়ান, পাড়ার স্কুলের পক্ষে দাঁড়ান, হসপিটালের পক্ষে দাঁড়ান, রাস্তার পক্ষে দাঁড়ান, নিজেদের কাজের পক্ষে দাঁড়ান। এখন অনেকেই জানেন যে আমাদেরকে ফোনে বলা হয় স্ক্যাম কল। দেখবেন স্ক্যাম কলে কি বলা হয় যে আচ্ছা এই টাকাটা পাবেন, আপনি একটা লটারি পেয়েছেন, হয়তো 1 লাখ টাকা 10 লাখ টাকার লটারি পেয়েছেন। এবার ওই টাকাটা পেতে গেলে আপনাকে একটা টোকেন মানি দিতে হবে, একটা রেজিস্ট্রেশন ফিস দিতে হয় 5,000 টাকা। এবার আপনি যেই ওই লিঙ্কে ক্লিক করে 5,000 টাকা দেবেন, দেখবেন 5,000 টাকার পরে বলা হবে যে হ্যাঁ এই 5,000 টাকাটা হয়নি, আরো 5,000 দিন। দেখবেন ওই টাকা আপনি কোনোদিন পাচ্ছেন না, ওটা স্ক্যাম। তাই আজ যারা বলছে ডবল ইঞ্জিন করে দিন, এই পশ্চিমবঙ্গের ভালো হবে, আমাদের ভোট দিন, তা না হলে ওরা এসে যাবে, আর আমরা যদি থাকি তাহলে ভালো হবে। তাহলে বন্ধু আমি আপনাদের কাছে শুধু একটু অনুরোধ করব যে আপনারা আপনাদের লাস্ট 5 বছর, বেশি পুরনো নয়, লাস্ট 5 বছর শুধু দেখে নিন যে আপনারা কি ভালো ছিলেন। যে মানুষ, যে সরকার বিগত 5 বছর আপনাদের ভালো রাখতে পারেনি, তার আগের 5 বছর আপনাদের ভালো রাখতে পারেনি, আপনারা সত্যিই মনে করেন যে সেই সরকার আগামী 5 বছর আপনাদের ভালো রাখবে? পারবে না, কারণ এটা তাদের কাজ নয়। সকলে ডক্টর বিধানচন্দ্র রায় হয় না, সকলে সিদ্ধার্থ শঙ্কর রায় হয় না, সকলে ডক্টর মনমোহন সিং হয় না। তাই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে জাতীয় কংগ্রেসকে ভোট দিন, জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন। প্রিয়াঙ্কা চৌধুরীকে আমাদের ছাত্র পরিষদের সভানেত্রী, প্রিয়াঙ্কা চৌধুরী ছাত্রনেত্রী, ছাত্রছাত্রীদের কথা বলবেন, শিক্ষিত আপনাদের ঘরের মেয়ে, তাকে আপনারা সমর্থন করুন এবং তাকে আপনারা বিধানসভায় পাঠান। এইটুকুই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, 29 তারিখ সবাই ভালো থাকুন, ভোট দিন এবং প্রিয়াঙ্কাকে জয়যুক্ত করুন, নিজের ভোট নিজে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।